আচ্ছা, আমরা তাহলে আজকে হচ্ছে পরিমাণগত রসায়নের লেকচার কত 2। তাহলে আমরা সেটা লিখে ফেলি। আজ কি পড়তেছি আমরা আমরা পড়তেছি পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়ন লেকচার কত 2। আচ্ছা, আজকে শুরু করবো ম্যাথ দিয়ে। ঠিক আছে, একটা ম্যাথ দিয়ে শুরু করি একদম। এই ম্যাথটা আমাদের সারা জীবন কাজে লাগবে, কারণ একদম বেসিক ম্যাথ। একটা ম্যাথের ভিতর 4-5টা প্রশ্ন আছে, এই 4-5টা প্রশ্ন পারলে মোটামুটি বেসিক ক্লিয়ার থাকে আর কি। ঠিক আছে, তো প্রশ্নটা হচ্ছে 0.35 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের একটি নমুনায় 0.35 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের একটি নমুনায় সোডিয়াম ক্লোরাইডের একটি নমুনায় ভেজাল হিসেবে কিছু পরিমাণ ক্যালসিয়াম ক্লোরাইড মিশ্রিত আছে। ভেজাল হিসেবে কিছু পরিমাণ ক্যালসিয়াম ক্লোরাইড মিশ্রিত আছে। রাসায়নিক বিশ্লেষণে নমুনাটিতে রাসায়নিক বিশ্লেষণে নমুনাটিতে 0.11 গ্রাম সোডিয়াম পাওয়া গেলে 0.11 গ্রাম সোডিয়াম পাওয়া গেলে নমুনাটিতে প্রথম কথা হচ্ছে কত মোল সোডিয়াম পরমাণু আছে। ক নাম্বার প্রশ্ন কি করছে, কত মোল সোডিয়াম পরমাণু আছে। কোথায় গেল, কত মোল সোডিয়াম পরমাণু আছে। খ হচ্ছে যে কত মোল সোডিয়াম ক্লোরাইড আছে, কত মোল সোডিয়াম ক্লোরাইড আছে। গ হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের বিশুদ্ধতা কত, সোডিয়াম ক্লোরাইডের বিশুদ্ধতা কত। আর ঘ হচ্ছে কত মোল ক্লোরিন পরমাণু আছে। ঠিক আছে, কত মোল ক্লোরিন পরমাণু আছে। এই অঙ্কগুলো আমরা যদি মোটামুটি করতে পারি আমাদের বেসিক জিনিসটা ক্লিয়ার হবে। প্রথম কথা আমাদেরকে প্রশ্ন করছে কত মোল সোডিয়াম পরমাণু আছে। আচ্ছা, কত মোল এটা বের করতে বলছে। হ্যাঁ, আচ্ছা, আমাদের প্রশ্নটা কি 0.35 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের একটি নমুনায় ভেজাল হিসেবে কিছু পরিমাণ ক্যালসিয়াম ক্লোরাইড মিশ্রিত আছে। রাসায়নিক বিশ্লেষণে নমুনাটিতে 0.11 গ্রাম সোডিয়াম পাওয়া গেলে তাহলে নমুনাটিতে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কত মোল সোডিয়াম পরমাণু আছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম প্রশ্নটা সলভ করি। ঠিক আছে, সলিউশন ক নাম্বার, সলিউশন হচ্ছে ক নাম্বার। আচ্ছা, রাসায়নিক বিশ্লেষণের পর আমরা চিন্তা করবো রাসায়নিক বিশ্লেষণের পর। ঠিক আছে, রাসায়নিক বিশ্লেষণের পর কি কি দেখা যাবে, সোডিয়াম ক্লোরাইড যেটা ছিল রাসায়নিক বিশ্লেষণের পর কি হয়, ভেঙে যাবে না, সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস হিসেবে থাকবে না। ওকে, আর ক্যালসিয়াম ক্লোরাইডের কি হবে, ক্যালসিয়াম ক্লোরাইডের ছিল কিন্তু ভেজাল হিসেবে, ক্যালসিয়াম ক্লোরাইডের জায়গা থেকে ভাঙবে না রাসায়নিক বিশ্লেষণের পর। ক্যালসিয়াম 2 প্লাস আর Cl মাইনাস, তাই না? আচ্ছা, তো আমরা এটার নাম দিই এটার নাম দিই 1 নাম্বার সমীকরণ। ঠিক আছে, এটার নাম দিই কি 2 নাম্বার সমীকরণ। আমাদেরকে প্রথম প্রশ্ন করছে কি কত মোল সোডিয়াম পাওয়া যাবে, তাই না? কত মোল সোডিয়াম পাওয়া যাবে, কিন্তু আমাদেরকে দেখ একটা জিনিস এটাও বলে দিছে যে রাসায়নিক বিশ্লেষণের পর 0.11 গ্রাম সোডিয়াম পাওয়া গেলে, তাহলে তুমি কত মোল সোডিয়াম পাওয়া যায় এটা আনা কোনো ব্যাপারই না। কেন আনার ব্যাপার না, কারণ হচ্ছে দেওয়া আছে কি, দেওয়া আছে দেওয়া আছে ছোট হাতের এম, মনে আছে তো? আমি কিন্তু আর বুঝাবো না ছোট হাতের এম আর বড় হাতের এম কি।
এম অফ সোডিয়াম যেটা প্রশ্নে দেওয়া থাকে এটা কত দিছে, এম অফ সোডিয়াম যেটা হচ্ছে 0.11 গ্রাম, 11 গ্রাম, তাই না? আর আমাদেরকে বের করতে বলছে, আর আমরা কি জানি বড়াতের এম অফ সোডিয়াম হচ্ছে কত, 23। আমাদেরকে বের করতে বলছে এন অফ সোডিয়াম মানে মোল সংখ্যা বের করতে বলছে, তাই না? আমরা মোল সংখ্যার অনেকগুলো সূত্র জানি, এখান থেকে একটা সূত্র ছিল এন অফ সোডিয়াম সমান, যেহেতু এখানে ভর নিয়ে হিসাব হচ্ছে তার মানে ভরের সূত্রটা বসাবো চোখ বন্ধ করে, ঠিক আছে? এম অফ সোডিয়াম মনে আছে, এই সূত্রটা মনে আছে, চেনা চেনা লাগতেছে কিনা বলতো, ডাব্লিউ বাই এম 0.11 ডিভাইড বাই 23 গ্রাম, ঠিক আছে? তাহলে আনসার কত আসে? তাহলে আনসার আসে যে 0. আচ্ছা এই আনসারটা এখানে আসে না, আনসারটা এখানে লিখতে হবে 0.0047826 মোল। তাহলে মোল সংখ্যা পেয়ে গেছি না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুই আগে বল ম্যাথটা বুঝছিস কিনা এটা বল। আচ্ছা আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করতো, ক নাম্বার তাহলে শেষ, ক নাম্বার শেষ, ঠিক আছে? আমাদেরকে এবার খ নাম্বার কি বলছে একটু দেখে আসি। খ নাম্বার বলছে কত মোল সোডিয়াম ক্লোরাইড আছে, কত মোল, কত মোল সোডিয়াম ক্লোরাইড আছে, ঠিক না? এখন একটা জিনিস খেয়াল করতো, স্টোকিওমেট্রি শিখেছি মনে আছে? স্টোকিওমেট্রি রুল খাটায় দেখা যাচ্ছে যত মোল সোডিয়াম প্লাস পাবো ঠিক তত মোল সোডিয়াম ক্লোরাইডই পাবো, যত মোল সোডিয়াম প্লাস সোডিয়াম পাইছি ঠিক তত মোল সোডিয়াম ক্লোরাইডে পাবো। স্ট্রোক স্টোকিওমেট্রি দেখ, আমি দেখাচ্ছি স্টোকিওমেট্রি ভেঙে দেখাচ্ছি, ঠিক আছে? তো এই যে প্রথম বিক্রিয়ায় স্টোকিওমেট্রি রুল অনুসারে, প্রথম বিক্রিয়ায়, কারণ আমাদের কিন্তু এখানে দ্বিতীয় বিক্রিয়া কাজে লাগবে কোনো, আমাদেরকে বলছে সোডিয়াম ক্লোরাইডের মূল সংখ্যা কত, আমাদেরকে তো বলে ক্যালসিয়াম ক্লোরাইডের মূল সংখ্যা কত বলছে, তো ক্যালসিয়াম ক্লোরাইডের মূল সংখ্যা যেহেতু বলে নাই, আমাদের কাজে লাগবে কোনটা, প্রথম বিক্রিয়াটা, তাই না? প্রথম বিক্রিয়ায় কি ইউজ করবো, স্টোকিওমেট্রি রুল অনুসারে, স্টোইকিওমেট্রি রুল অনুসারে, রুল অনুসারে, ঠিক আছে? প্রথম ইয়া কি, আমরা স্টোকিওমেট্রি রুল কি জানছি, এন অফ সোডিয়াম ক্লোরাইড ডিভাইড বাই 1 ইজ ইকুয়াল এন অফ সোডিয়াম, লেখা যায় কিনা দেখতো, সোডিয়াম ডিভাইড বাই 1, এই জিনিসটাকে বুঝাইতে হবে আমার। বিক্রিয়াটা দেখ, বিক্রিয়াটা তোর চোখের সামনে আছে দেখ, যেটা এন অফ সোডিয়াম ক্লোরাইড হচ্ছে যেটা প্রশ্নের বা প্রশ্নের, হ্যাঁ বলতেছি যেটা প্রশ্নে বা, হ্যাঁ আমি তোকে বলতেছি তো ওয়ান করতে আসছে এ, আমরা কি জানি স্টোকিওমেট্রি রুল কি বলে, এন অফ সোডিয়াম ক্লোরাইড বা এন অফ সোডিয়াম মানে হচ্ছে যেটা প্রশ্ন বা যেটা ব্যবহৃত হচ্ছে বিক্রিয়া যেটা ব্যবহৃত হচ্ছে ওটার মোল সংখ্যা, ঠিক আছে? আর নিচে যেটা থাকে সেটা হচ্ছে ওর স্ট্যান্ডার্ড রিঅ্যাকশনটা যখন লিখবো তখন ওর পাশে যে মোল সংখ্যা আছে ওইটা, সোডিয়াম ক্লোরাইডের পাশে ওয়ান আছে না, ওয়ান তো লিখলেও চলে না লিখলেও চলে, সোডিয়ামের আগে ওয়ান আছে যেটা স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন অনুসারে, ওই স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন ওয়ানটা লিখছি, ঠিক আছে? তার মানে এখান থেকে একটা নিচের একটা তো লেখা না লেখা সমান কথা, আমরা বলতে পারি এন অফ সোডিয়াম ক্লোরাইড যা কথা এন অফ সোডিয়ামও তা কথা, তার মানে ক নাম্বারের আনসারই খ নাম্বারের আনসার, তার মানে আনসার হচ্ছে যে 0.0047286 মোল। তাহলে খ নাম্বার আনসার পেয়ে গেছি। এই অঙ্কটা দিছি জাস্ট বেসিক ক্লিয়ার হওয়ার জন্য, ঠিক আছে? কারণ ধাপে ধাপে আসতেছি তো বেসিক ক্লিয়ার হয়ে যাবে এই ম্যাথ গুলো করতে পারলে। তারপর হ্যাঁ 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 দেওয়া যাবে, ডিভাইড বাই তো আমরা দেখ, আমি যদি হাফ লিখি হাফকে এভাবে লেখা যায়, আবার হাফকে কিন্তু এভাবে লেখা যায়, ঠিক আছে? এখন তুই যেমনি লেখস তোর ইচ্ছা। তাহলে এই খ নাম্বারও ক্লিয়ার, তাহলে এটা আনসার। গ নাম্বারটা একটু মনোযোগ দিয়ে কর, কারণ এই গ নাম্বার নিয়ে, এই গ নাম্বার টাইপের ম্যাথ গুলা এই চ্যাপ্টারে আরো অনেক আছে, এই বিশুদ্ধতা ভেজাল থাকবে, উদ্দীপকের মধ্যে একটা ভেজাল মারে দিবে যে অমুক যোগের সাথে অমুক ভেজাল হিসেবে মিশ্রিত আছে, তাহলে মিশ্রিত সোডিয়াম ক্লোরাইডের বিশুদ্ধতা কত মানে অমুক যোগের বিশুদ্ধতা কত, ঠিক আছে? এই টাইপের ম্যাথ থাকবে। তাহলে এখন আমরা একটা জিনিস খেয়াল কর, এখন আমরা অ্যানো সোডিয়াম ক্লোরাইড পেয়ে গেছি না, বিশুদ্ধতা সবসময় একটা জিনিস খেয়াল করতে হবে,
এই বিশুদ্ধতার কথা সবসময় ভরে হিসাব করা হয়, বিশুদ্ধতার হিসাব সবসময় কিসে হিসাব করা হয়, সবসময় ভরে গিয়ে হিসাব করা হয়, সবসময় ভরে নিয়ে হিসাব করা হয়। ভরে নিয়ে হিসাব করা হয়। আচ্ছা, তাহলে আমরা যদি যাই, আমাদেরকে কার বিশুদ্ধতা বের করতে বলছে, সোডিয়াম ক্লোরাইডের বিশুদ্ধতা বের করতে বলছে, তাই না? আর খ নাম্বার থেকে একটা জিনিস জানতে পারছি, এন অফ সোডিয়াম ক্লোরাইডটা জানতে পারছি, এন অফ সোডিয়াম ক্লোরাইড, তাই না? মানে মোল সংখ্যা, এন অফ সোডিয়াম ক্লোরাইড আমরা কত পাইছি, এন অফ সোডিয়াম ক্লোরাইড পাইছি 0.000, হ্যাঁ 286, তাই না? নাকি 486, 426, সরি 826, নাকি 826 মোল। আচ্ছা, এটা পাইছি সোডিয়াম ক্লোরাইড। এখন একটা জিনিস খেয়াল কর, বিশুদ্ধতা সবসময় কিসে হিসাব করা হয় উগান্ডাবাসী বল, ভরে। তার মানে এনটাকে আমরা ভরে কনভার্ট করে ফেলি, এন সমান আমরা এটা লিখতে পারি না, লিখতে পারি কিনা বল, 47826 মোল। ঠিক আছে, এখান থেকে বরাতের এম এর মানটা আমরা জানি কিনা বলতো, আমাদের বের করতে হবে ছোট হাতের এম মানে ডাব্লিউর মান, যেটা ইউজ হচ্ছে বিক্রিয়ার মধ্যে, ঠিক আছে, বা যেটা প্রশ্নে দেওয়া থাকে। ছোট হাতের ডাব্লিউ দ্বারা কি বুঝি বা ছোট হাতের এম দ্বারা কি বুঝি, যেটা ইউজ হচ্ছে বা যেটা প্রশ্নে দেওয়া আছে, ঠিক আছে। কারণ আমাদেরকে তো এখন বের করতে যেটা ইউজ হচ্ছে, আমাদের তো আকসার ইয়া অঙ্কগুলো লাভ নেই, ঠিক আছে। নর্মালি কি হয়, তাহলে 47826 ইন্টু আমরা এটা লিখতে পারি এম অফ সোডিয়াম ক্লোরাইড, ওকে। এখন আমরা এম অফ সোডিয়াম ক্লোরাইডের মানও জানি, ঠিক আছে, 0.047826 ইন্টু এম অফ সোডিয়াম ক্লোরাইড কত দেখি বল, এম, না আমরা তো সোডিয়ামের ভর বের করছিলাম, সোডিয়ামের ভর হচ্ছে 23 প্লাস ক্লোরিনের ভর হচ্ছে 35.5। ইয়া আণবিক ভর বের করতে পারছ না, সোডিয়াম ক্লোরাইড আণবিক ভর কত, সোডিয়ামের হচ্ছে 23 আর ক্লোরিনের হচ্ছে কত 35.5, তাহলে এটা যোগ হবে না দুইটা, তাহলে এটার আনসার আসে তখন আমরা পেয়ে যাব। সুতরাং এম অফ সোডিয়াম ক্লোরাইড ইজ ইকুয়াল কত, এম অফ সোডিয়াম ক্লোরাইড ইজ ইকুয়াল আমরা বলতে পারি যে এটা আনসার আসে 0.27978 গ্রাম, ঠিক আছে। এখন ভরটা বের করে ফেলছি, তার মানে এটাই তো বিক্রিয়া ইউজ হচ্ছে, এই সোডিয়াম ক্লোরাইডের ভরটাই বিক্রিয়া ইউজ হচ্ছে, তাই না? ওকে, তাহলে এখন প্রশ্নে চলে আসি। প্রশ্নের শুরুতে বলে দিছিল 0.35 গ্রাম সোডিয়াম ক্লোরাইড ইউজ করা হয়েছে, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি 0.35 গ্রামের মধ্যে সবগুলো সোডিয়াম ক্লোরাইড ছিল না, ভেজাল হিসেবে কি ছিল, ক্যালসিয়াম ক্লোরাইডও ছিল, তাই না? তার মানে আমরা বলতে পারি যে 0.35 গ্রামের মধ্যে অ্যাকচুয়ালি সোডিয়াম ক্লোরাইড ছিল এত গ্রাম, এত গ্রাম, বলতে পারি কিনা? সুতরাং 1 গ্রামে কত ছিল, সুতরাং 100 গ্রামে কত ছিল, এটাই বিশুদ্ধতার পরিমাণ, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে 0.35 গ্রাম সোডিয়াম ক্লোরাইডে বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড ছিল, বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড ছিল কত, 0.27, 0.27978 গ্রাম। সুতরাং 1 গ্রামে ছিল সোডিয়াম ক্লোরাইডে, বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড ছিল কত, 0.27978 ডিভাইড বাই 0.35, তাই না? সুতরাং 100 গ্রামে কত ছিল, কারণ বিশুদ্ধতার পরিমাণ সবসময় পার্সেন্টেজ হিসাব করতে হয়, ঠিক আছে। বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড ছিল, আমরা এটা অন্য পৃষ্ঠায় লিখি, কেমন, জায়গা হচ্ছে না, এই জিনিসটা কপি করে নিই, দাঁড়া, কপি ইন্টু 100 না, ইন্টু 100, ইন্টু 100, তাহলে আনসার কত হয়, এটার আনসার আসে 79.937%, ঠিক আছে, যেহেতু 100 দ্বারা গুণ করে বলছে তাহলে পার্সেন্টেজটা আমরা লাগাই দিতে পারবো, ঠিক আছে, 97%, এটা হচ্ছে বিশুদ্ধতার পরিমাণ, এটাই আমাদের আনসার। তাহলে আমরা গেলাম কততে, আমরা গেলাম কয়টা,
তিনটা শেষ করছি। আমাদের লাস্ট নাম্বার প্রশ্ন হচ্ছে কত মোল ক্লোরিন পরমাণু আছে, কত মোল ক্লোরিন পরমাণু আছে। আচ্ছা একটা জিনিস খেয়াল করতো, এই যে বিক্রিয়াটা যে লিখছি এখানে ক্লোরিন পরমাণু শুধু কি সোডিয়াম ক্লোরাইড থেকে আসতেছে? না, ক্যালসিয়াম ক্লোরাইড থেকেও আসতেছে না। এত পরিমাণ, এত পরিমাণ আসতেছে, তার মানে ক্যালসিয়াম ক্লোরাইড থেকে কি পরিমাণ ক্লোরিন পাচ্ছি আর সোডিয়াম ক্লোরাইড থেকে কি পরিমাণ ক্লোরিন পাচ্ছি, এটা হিসাব করে দুটো যোগ করে দিলে হচ্ছে ক্লোরিনের পরিমাণ বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এটা করে দিই আস্তে আস্তে। কোথায়, হ্যাঁ, আমরা বলতে পারি যে প্রথম বিক্রিয়ায় হতে, প্রথম বিক্রিয়া হতে, প্রথম বিক্রিয়া মানে কি সোডিয়াম ক্লোরাইডেরটা, ঠিক আছে মনে আছে তো? প্রথম বিক্রিয়া হতে হচ্ছে যে কি পাইছি, প্রথম বিক্রিয়া হতে আচ্ছা প্রথম বিক্রিয়া যদি আমি স্টোকিওমেট্রি ইউজ করে দিই, আমরা বলতে পারবো না NaCl সমান N অফ সোডিয়াম সমান N অফ সোডিয়াম ক্লোরাইড। এখন তো আর আশা করি নিচে একটা না লিখলেও বুঝবি, ঠিক না? আর আমরা N অফ সোডিয়ামের মানও পাইছি, N অফ সোডিয়াম ক্লোরাইডের মানও পাইছি, কারণ দুটো, না না কোনো প্রবলেম হবে না, এক তো লিখতে হয় না, ঠিক আছে? তাহলে আমরা N অফ সোডিয়ামের মানও পাইছি, N অফ সোডিয়াম ক্লোরাইডের মান পাইছি, আর দুটো সমান ছিল, ঠিক না? তাহলে N অফ ক্লোরিনের মানও সমান, ওইটা হচ্ছে 0 পয়েন্ট কি একটা ছিল না, 0.0047826 মোল, ঠিক না? 0.0047826 মোল। ওকে, এটা গেল একটা। তারপর হচ্ছে যে আরেকটা কাজ করতে হবে, এখন হচ্ছে যে আমাদের কিটা বের করতে হবে না, যে কি বলে এটাকে, অ্যান অফ ক্লোরিন, অ্যান অফ ক্লোরিন যেটা ইয়ার থেকে আসতেছে, কিসের থেকে আসতেছে, যেটা ক্যালসিয়াম ক্লোরাইড থেকে আসতেছে। এখন ক্যালসিয়াম ক্লোরাইড থেকে এটা আসতেছে কেমনে বুঝবো? আমাদেরকে একটা মাত্র ক্লু দেওয়া আছে, ক্যালসিয়াম ক্লোরাইডের আর কোনো ক্লু দেওয়া নেই। দেখতো প্রশ্নের মধ্যে আর কোনো ক্লু দেওয়া আছে? ক্যালসিয়াম ক্লোরাইড একটা ছাড়া, এই যে 0.35 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কিছু সোডিয়াম ক্লোরাইডও ছিল আর কিছু ক্যালসিয়াম ক্লোরাইডও ছিল, মনে আছে? ভেরি গুড, ভেরি গুড, সেই জন্যই তো। ঠিক আছে, তাহলে আমরা আমরা কি পাইছিলাম, ভেজাল সহ ভর পাইছি 0.35 গ্রাম, আর ভেজাল ছাড়া শুধু সোডিয়াম ক্লোরাইডের ভর পাইছি কত, এই যে এই ভরটা, ঠিক না? এই ভরটা না, এটা তো 100 গ্রাম হিসাব করছি, এই যে এই ভরটা, এই ভরটা, ঠিক না? তার মানে আমরা কি করব, আমরা আমরা জানি, এই যে আমরা বলতে পারি প্রশ্ন অনুসারে, প্রশ্ন অনুসারে, প্রশ্ন অনুসারে m of sodium chloride plus m of calcium chloride is equal 0.35 গ্রাম, তাই না? যেখান থেকে m of sodium chloride এর ভর আমরা জানি, m of sodium chloride এর ভর কত, m of sodium chloride এর ভর হচ্ছে যে 0.0279778, ঠিক আছে, প্লাস m of calcium chloride, ঠিক না? এখান থেকে ইজিলি আমরা m of calcium chloride বের করে বলতে পারি। আর m of calcium chloride যখন বের করে বলতে পারবো, ওখান থেকে আমরা n of calcium chloride বের করে বলতে পারবো না ইজিলি। তাহলে এখান থেকে আমরা কি করব, m of calcium chloride is equal 0.35 minus 0.27978, তাহলে কত থাকে, কত থাকবে, আর থাকবে যে তখন হচ্ছে 0.07022 গ্রাম, ঠিক আছে? এটা থাকবে আনসার। এখন আমাদেরকে তো বলছে মোল সংখ্যা, মোল বের করতে বলছে, মোল, এটা তো গ্রামে বেরিয়েছে m of calcium chloride, সুতরাং আমরা এটা বলতে পারি না যে n of calcium chloride is equal, is equal m of calcium chloride ডিভাইড বাই m of calcium chloride, বলতে পারি? আর m of calcium chloride এই মাত্র পাইলাম, কত পাইছি, 0.07022, 0.07022 গ্রাম। আর m of calcium chloride কত, আণবিক ভর কত, ক্যালসিয়াম ক্লোরাইড আণবিক ভর হচ্ছে, ক্যালসিয়াম হচ্ছে 40 আর ক্লোরিন হচ্ছে 35.5, কিন্তু আছে দুইটা, ঠিক না? 35.5 ইন্টু 2, এটা, তাহলে এটা ক্যালকুলেটরে বসাই দিলে আনসার আসবে কত, আনসার আসবে n of calcium chloride সমান হচ্ছে 0.0006326 মোল, ঠিক আছে? চলে আসছে না এখন? এখন দ্বিতীয় বিক্রিয়া স্টোকিওমেট্রি ইউজ করতে পারতেছি না আমরা? হ্যাঁ, হুম হুম, তো
হ্যাঁ তুলছস। আচ্ছা, দ্বিতীয় বিক্রিয়াটা একটু দেখে আসি কেমন। দ্বিতীয় বিক্রিয়াটা কেমন ছিল? দ্বিতীয় বিক্রিয়াটা ছিল ক্যালসিয়াম ক্লোরাইড 1 মোল আর ক্লোরিন কিন্তু 2 মোল পাইছিলাম স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন অনুসারে। সমতাকরণ করার পর যেটা পাই এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন, ঠিক না? ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে 1 মোল আর ক্লোরিন পাইছি 2 মোল। তার মানে আমরা বলতে পারি না স্টোকিওমেট্রি রুল অনুসারে যে কোথায় গেল, হ্যাঁ, n of calcium chloride is equal n of chlorine divided by 2 বলতে পারি। এখান থেকে আমরা ইজিলি n of chlorine বের করে বলতে পারি না? তাহলে n of chlorine কি হবে 2 into n of ক্যালসিয়াম ক্লোরাইড, তাই না? তাহলে n of ক্যালসিয়াম ক্লোরাইডের মান আমরা পেয়ে গেছি। হ্যাঁ, মানে কোথায় রেখে দিবি এটা, মানে দুইটা এখানে গুণ না করে? না না, তোর তো এটা বের করা লাগবে, n of chlorine বের করা লাগবে না? n of chlorine কেমনে বের করবি? এটাকে অবশ্যই এই পাশে পাঠিয়ে দিয়ে যে মানটা সেটা তো n of chlorine এর মান পাবি। 2 ইন্টু তাহলে কত, 0.0000636। দেখছো স্টোকিওমেট্রি দিয়ে করতেছি কি কোনো হিসাবই নেই, জাস্ট বাইর করবি, বের করে একটা একটা ক্লু বের করতে পারলে হয়েছে, তুই বাকি সবগুলো ক্লু বের করতে পারবি। হ্যাঁ, তাহলে এটার এটার আসে 0.00126 মোল। তো এই আনসারটা কার? এটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড থেকে যে পরিমাণ ক্লোরিন পাইছি, আর সোডিয়াম ক্লোরাইড থেকে কি পরিমাণ ক্লোরিন পাইছি এটা একটু আগে বের করছি, এখন দুইটা যোগ করে দিবা, আর কিছু করবো না, ঠিক আছে? হ্যাঁ, সুতরাং মোট ক্লোরিনের সংখ্যা, সুতরাং মোট ক্লোরিনের মোল সংখ্যা লেখা দিচ্ছে হচ্ছে ক্লোরিনের, সুতরাং মোট ক্লোরিনের মোল সংখ্যা হচ্ছে যেটা সোডিয়াম ক্লোরাইড থেকে পাইছি, সোডিয়াম ক্লোরাইড থেকে কি পাইছি 0.0047826, ঠিক আছে, প্লাস আর এখান থেকে পাইছি 0.00126 তাহলে এটা যোগ করলে কত হয়? যোগ করলে হচ্ছে 0.0060478 মোল, 478 মোল। তাহলে এটা হচ্ছে কি আমাদের আনসার। একদম বেসিক ধরে একটা অঙ্ক করাই দিয়ে আসলাম, ঠিক আছে? তাহলে অঙ্কটা বুঝছস কিনা বলতো? আচ্ছা, এবার একটা ছোটখাটো ম্যাথ করি, ঠিক আছে, একটা একটা ছোট ম্যাথ, তারপর আবার নতুন টপিকে চলে যাব। সেটা হচ্ছে যে এসটিপিতে এসটিপিতে অক্সিজেন গ্যাসের ঘনত্ব কত? অক্সিজেন গ্যাসের ঘনত্ব কত? ঘনত্ব কত? গত ক্লাসে কিন্তু অনেক সূত্র পড়াই দিয়ে আসছিলাম, ঠিক না? ইভেন ঘনত্বের সূত্র পড়াইছি না, ওই যে পিভি সমান এনআরটি থেকে। এসটিপি হচ্ছে কি, এসটিপিতে আমরা কি জানি, প্রেসার সবসময় তো সব ক্ষেত্রে 1 অ্যাটমসফিয়ারই থাকে, আর টেম্পারেচার কি থাকে? টেম্পারেচার হচ্ছে যে 273 কেলভিন, তাই না? তাপমাত্রা অঙ্ক অঙ্ক করার সময় তাপমাত্রা কিন্তু কখনো ডিগ্রি সেলসিয়াসে বসাইতে পারবি না, ফারেনহাইটেও বসাইতে পারবি না। অঙ্ক করার সময় সবসময় তাপমাত্রা একক কেলভিনে থাকতে হবে। হুম, তাহলে আমরা কি জানি, আমরা গত ক্লাস থেকে এটা জানি, রো, রো মানে কি ঘনত্ব, রো ইজ ইকুয়াল পিএম বাই আরটি, ঠিক আছে, রো ইজ ইকুয়াল পিএম বাই আরটি। সেখান থেকে পি পি এর মান কত দিয়ে দিছে? 1 অ্যাটমসফিয়ার দিয়ে দিছে। হ্যাঁ, এম এর মান কত? এম এর মান হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের আণবিক ভর কত? 32 না, 16 32 না, 32। আর এর মান হচ্ছে দুইটা মান আছে, 8.31 একটা আছে, আরেকটা হচ্ছে 0.0821। এখানে আমরা কোনটা বসাবো? এখানে আমরা বসাবো 0.0821। গত ক্লাসে শিখিয়ে দিয়ে আসি, যদি প্রেসারের মান অ্যাটমসফিয়ারে থাকে আর আয়তনের মান যদি লিটারে দেওয়া থাকে তখন আমরা বসাবো 0.0821, ঠিক আছে? আর যখন প্রেসারের মান হচ্ছে যে প্যাসকেলে দেওয়া থাকবে বা নিউটন পার মিটার স্কয়ারে দেওয়া থাকবে, আর আয়তনের মান হচ্ছে মিটার কিউবে দেওয়া থাকবে, তখন হচ্ছে আমরা 8.31 বসাবো। এগুলো কিন্তু গত ক্লাসে নোট সহ লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে হবে 0.0821 ইন্টু, আর টেম্পারেচার কত? টেম্পারেচার 273, ঠিক আছে? তাহলে আনসার হচ্ছে যে 1.4277। আর ইয়া কি বলে, ঘনত্বের এককটা ফুল মুখস্থ করে ফেলতে বলছি না, গ্রাম পার লিটার, ঠিক আছে, অটোমেটিক গ্রাম পার লিটার বসে দিবি। তাহলে এটা হচ্ছে আনসার, ক্লিয়ার? তাহলে আমরা নতুন টপিকে যাই কেমন। নতুন টপিক হচ্ছে যে 10% কিছু জিনিস আমাদের টপিক এখন বোঝা লাগবে। তোর যেমন হচ্ছে যে 10% ডাব্লিউ বাই ভি সোডিয়াম ক্লোরাইড বলতে কি বোঝায়? তোর 10% ডাব্লিউ বাই ভি সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়াম ক্লোরাইড
হবে যে সবসময় এমন কথা নেই, ম্যাগনেসিয়াম ক্লোরাইড হতে পারে, যে কোনো যৌগ হতে পারে। হ্যাঁ, আমাদের মেইন টার্গেট হচ্ছে 10% W/V বলতে কি বোঝাচ্ছে এটা, ঠিক আছে? এটা একটা নতুন টপিক। 10% W/V বলতে আমরা কি বুঝি, এগুলো ম্যাথে দেওয়া থাকবে, ম্যাথে প্রশ্নের মধ্যে শুধু 10% W/V বলে দিবে, তোর বুঝে নিতে হবে 10% W/V বলতে কি বুঝাইছে, ঠিক আছে? এটা কেমনে বুঝবো, এটা বুঝার একটা টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে যে 10% W/V সোডিয়াম ক্লোরাইড বলতে বুঝাই 10% W/V সোডিয়াম ক্লোরাইড বলতে বুঝাই W/V সোডিয়াম ক্লোরাইড বলতে বুঝাই বলতে বুঝাই 100 ml সোডিয়াম ক্লোরাইড দ্রবণে 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে, আমি বুঝাই দিচ্ছি, ঠিক আছে? 100 ml সোডিয়াম ক্লোরাইড দ্রবণে 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রব আছে, 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রব আছে, ঠিক আছে? আচ্ছা, আমরা দ্রবণ বলতে কি এটা বুঝি না, দ্রবণ মানে কি দ্রব প্লাস দ্রাবক, এটা তো ছোটদের পড়া। আচ্ছা, এখন দেখ ডাব্লিউ কি, ডাব্লিউ ছোট হাতে ডাব্লিউ দ্বারা ভর বোঝায় না, যে যেটা প্রশ্ন ইউজ হচ্ছে, মানে ছোট হাতের এম যেটা বুঝি, ঠিক আছে? আর ভি দ্বারা কি বোঝায়, আয়তন বোঝায় না। তো W/V বলতে আমরা বুঝবো নিচে যেটা থাকবে, এখানে ভি নিচে না, ডাব্লিউ নিচে ভি না, নিচে যেটা থাকবে এটাকে 100 বানাই দিব, ঠিক আছে? আর উপরে যেটা থাকবে এটা হচ্ছে 10-এর মান, এই যে পার্সেন্টেজ যেটা দেওয়া থাকবে এটার মানটা, হ্যাঁ নিচে যেটা থাকবে। কিন্তু এই জায়গায় একটু খেয়াল রাখতে হবে, আমরা 100 লিটার বসাবো না, 100 ml বসাবো, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। শুধু এই পার্সেন্টেজের অঙ্কগুলো, এই যে 10% W/P, 10% W/W, V/V, এগুলো আসতেছে, আমি বুঝাবো আস্তে আস্তে, ঠিক আছে? তাহলে 10% W/V বলতে এখানে ভিটাকে নিচেরটাকে আমরা 100 বসাই দিব, 100 ml, আর উপরেরটার মান হচ্ছে এটার মান, ঠিক আছে? আর ডাব্লিউ দ্বারা কি ভরের মান বোঝাই না, তাহলে উপরেরটা মানে 10 দেওয়া আছে, তার মানে 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রব আছে, জিনিসটা বুঝাতে পারছি? তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দিই, যেটা তোকে এখন করতে দিব, দেখি বলতো উগান্ডাবাসী, 15% W/V সোডিয়াম ক্লোরাইড বলতে কি বুঝছস তুই, আমাকে বুঝাই দে তো একটু। হ্যাঁ, 100 মিলিলিটারে, হ্যাঁ হ্যাঁ 15 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রব আছে, ভেরি গুড, ঠিক আছে? আচ্ছা, এই গেল W/V। তারপর আরেকটা মেন সব অঙ্ক কিন্তু W/V দিয়ে আসে, ঠিক আছে? বাকি দুইটাতে একটু কম আসে। ধর 10% V/V, 10% V/V কি, সোডিয়াম ক্লোরাইড, 10% V/V সোডিয়াম ক্লোরাইড, 10% V/V সোডিয়াম ক্লোরাইড বলতে আমরা কি বুঝবো, 10% V/V সোডিয়াম ক্লোরাইড, দেখি এটা এখন তোর তোর আইডিয়া দিয়ে বলতো 10% V/V সোডিয়াম ক্লোরাইড বলতে কি বোঝাচ্ছে। হ্যাঁ 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 হচ্ছে 10% কেন, 10 মিলিলিটার সোডিয়াম ক্লোরাইড দ্রব আছে, ঠিক আছে? বলতে বুঝাই 100 ml সোডিয়াম ক্লোরাইড দ্রবণে, 100 ml সোডিয়াম ক্লোরাইড দ্রবণে দ্রবণে 10 ml কি আছে, সোডিয়াম ক্লোরাইড আছে, সোডিয়াম ক্লোরাইড কি থাকবে, দ্রব আছে, ঠিক আছে? তারপর আমি যদি এটাকে বলি যে 40% V/V, দেখি এবার বলতো তুই। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড আছে, এটাই, ঠিক আছে? জিনিসটা বুঝে পারছি আমি। তারপর আরেকটা আছে পার্সেন্টেজের, সেটা হচ্ছে যে W/W, ঠিক আছে? 10% ইয়া W/W কি, সোডিয়াম ক্লোরাইড, দেখি তুই মুখে মুখে বলে ফেল তাহলে। হুম, ডাব্লিউ কি মিলিলিটার নাকি গ্রাম? ডাব্লিউ, ডাব্লিউ হচ্ছে গ্রাম ভর না, ডাব্লিউ বলতে কি ছোট হাতের এম বুঝি। তাহলে এটা বলতে বোঝাচ্ছে 100 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবণে, 100 গ্রাম, 100 মিলিলিটার না, ঠিক আছে?
100, কারণ এখানে দুইটাই ডাব্লিউ, তাহলে দুইটাই ভর হবে, ঠিক আছে। 100 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবণে, সোডিয়াম ক্লোরাইডের দ্রব আছে, সোডিয়াম ক্লোরাইডের দ্রব আছে 10 গ্রাম। জিনিসটা বুঝাতে পারছি আমি? 10 গ্রাম। তাহলে এই গেল আমাদের আরেকটা টপিক। হ্যাঁ, এখন আমরা একটা ম্যাথ করি। ম্যাথ, ওকে। একজন লোক একবার নিঃশ্বাসে একজন লোক একবার নিঃশ্বাসে 200 মিলিগ্রাম বাতাস গ্রহণ করে। 200 মিলিগ্রাম, হ্যাঁ হ্যাঁ, বাতাস গ্রহণ করে। তাহলে কি একজন লোক একবার যখন নিঃশ্বাস নেয়, মানে একটা নিঃশ্বাসে সে 200 মিলিগ্রাম বাতাস গ্রহণ করে, ঠিক আছে। কত মিলিগ্রাম? 200 মিলিগ্রাম, ঠিক আছে। কোয়েশ্চন তো সহজ। যদি বাতাসে হচ্ছে কি 20% ভরে, 20% ভরে বলে দিছে, ব্যাকেটে ভরে বলে দিছে, তার মানে 20% ডাব্লিউ বাই ডাব্লিউ এর কথা বলছে না। 20% ভরে অক্সিজেন ধারণ করে, অক্সিজেন ধারণ করে, এটা বাতাসের কথা বলতেছে, ঠিক আছে। যদি বাতাসে ধারণ করে, তাহলে লোকটি একবার নিঃশ্বাসে কতগুলি অক্সিজেন অণু গ্রহণ করবে। তাহলে লোকটি একবার নিঃশ্বাসে কতগুলি কি বলে, কতগুলো অক্সিজেন অণু গ্রহণ করবে, কতগুলো অক্সিজেন অণু গ্রহণ করবে, কতগুলো অক্সিজেন অণু গ্রহণ করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদেরকে ক্লু দিয়ে দিছে ওই লোকটা যখন একটা নিঃশ্বাস নেয়, ওই একটা নিঃশ্বাসে সে 200 মিলিগ্রাম বাতাস গ্রহণ করে, ঠিক আছে। এটা, হ্যাঁ, আচ্ছা, দেখ, আমাদেরকে কি ক্লু দিয়ে দিছে, আমাদেরকে ক্লু দিয়েছে একজন লোক একবার নিঃশ্বাসে, মানে একটা মাত্র নিঃশ্বাসে 200 মিলিগ্রাম বাতাস গ্রহণ করে ফেলে, ঠিক আছে। আবার এটা ক্লু দিছে একটা, মানে বাতাসের মধ্যে 20% ভরে অক্সিজেন ধারণ করে, বাতাস যে বাতাসটা গ্রহণ করতেছে ওটা 20% কি অক্সিজেন ধারণ করে ভরে, ব্র্যাকেট আবার ভরে দিয়ে দিছে, মানে 20% ডাব্লিউ বাই ডাব্লিউ এর কথা বলছে, ঠিক আছে। তাহলে লোকটি একবার নিঃশ্বাসে কতগুলো অক্সিজেন অনুগ্রহণ করবে, কতগুলো অনুগ্রহণ করবে সেটা বের করতে বলছে, তাই তো। তাহলে আমরা এখন সলিউশন করি। একটা কথা মনে রাখবি, কেমিস্ট্রি প্রশ্ন দেখতে কঠিন লাগে যে, কিন্তু কেমিস্ট্রি ম্যাথ সব ইজি, ঠিক আছে। কেমিস্ট্রি প্রশ্ন দেখে মনে হবে যে আরে বাবা কি দিয়ে দিয়েছে, ঠিক আছে। জাস্ট আমরা কি করবো, আমরা ক্লু ধরে আগাইতে থাকবো, ঠিক আছে। যেমন বাতাস, আমাদেরকে একটাই ক্লু দিছে তাই না, দুইটা ক্লু দিছে, একটা হচ্ছে 20%-এর কথা বলছে, একটা 200 মিলিগ্রামের কথা বলছে। হ্যাঁ, আমাদেরকে তো প্রথমে লাগবে অবশ্যই 20%-এরটা, ঠিক আছে, তারপর পরে আসতেছি। হ্যাঁ, আগে বাতাসের হিসাব নিকাশ করি, তারপর বাতাস গ্রহণ করলে কি হচ্ছে এটা পরে, ঠিক আছে। তাহলে বাতাস বাতাস 20% ডাব্লিউ বাই ডাব্লিউ, কারণ ভর বলতে ডাব্লিউ বাই ডাব্লিউ বুঝি, হ্যাঁ, অক্সিজেন ধারণ করে। তাহলে এই ডাব্লিউ বাই ডাব্লিউ যেহেতু পার্সেন্টেজে দিয়ে দিছে, তার মানে আমাদেরকে একটা ক্লুই দিয়ে দিছে, একটা ক্লু দিয়ে দিছে না। আমরা এখন ক্লু দিয়ে দিছি কি 100 মিলিগ্রাম বাতাসে অক্সিজেন আছে কত, 20 মিলিগ্রাম। আচ্ছা, এখন এখানে একটা ব্যাপার আছে, এখানে একটু সামান্য বুদ্ধি তো খাটাইতে হবে, একটু চালাক না হলে দুনিয়াটা এখন খুব কঠিন, তাই না। আমরা 20%, আমরা 10%, মানে পার্সেন্ট ডাব্লিউ বাই ডাব্লিউ বলতে কি বুঝতাম, 100 গ্রামের মধ্যে আছে 10 গ্রাম, তাই না। যেহেতু আমাদের ক্লুটা মিলিগ্রামে দেওয়া আছে, একটা ভরের হিসাব মিলিগ্রামে দেওয়া আছে, আমরা 100 গ্রামে আছে 20 গ্রাম এটা হিসাব করবো, নাকি 100 মিলিগ্রামে আছে 20 মিলিগ্রাম, মিলিগ্রামে, কারণ আলটিমেটলি গ্রাম আর মিলিগ্রাম অনুপাতটা তো সমান হয়ে যাবে, বুঝছ নাই, অনুপাতটা সমান হয়ে যাবে, সেই জন্য আমরা মিলিগ্রাম লিখতেই পারি, আমাদেরকে কেউ আটকাইতে পারবে না, পারবে। তাহলে আমরা বলতে পারি 100 মিলিগ্রাম বাতাসে অক্সিজেন আছে, মিলিগ্রাম বাতাসে কি আছে, অক্সিজেন আছে, অক্সিজেন আছে কত গ্রাম, 20 মিলিগ্রাম, ঠিক আছে, 20 মিলিগ্রাম। এখন আমাদেরকে তার মানে বের করতে হবে 200 মিলিগ্রামে আছে কত, সেটা বের করতে হবে, কারণ সেটাই তো সেগুলো গ্রহণ করে, তাই না। সুতরাং 1 মিলিগ্রাম বাতাসে অক্সিজেন আছে কত, এক, মানে ভেঙে ভেঙে করাচ্ছে আর কি, ঠিক আছে। 20 বাই 100,
সুতরাং 200 মিলিগ্রামে আছে কত বাতাসে অক্সিজেন আছে 20 ইন্টু 200 ডিভাইড বাই 100 ব্যাপারটা বুঝছস কিনা বলতো আচ্ছা তাহলে এটার আনসার কি আসে এটার আনসার আসে 40 মিলিগ্রাম ঠিক আছে 40 মিলিগ্রাম কি ইয়ার ভর অক্সিজেন আছে তার মানে কি 40 মিলিগ্রাম ঠিক আছে তো অবশ্যই 40 মিলিগ্রামটাকে আমাকে অবশ্যই ইয়াতে নিতে হবে হ্যাঁ গ্রামে নিতে হবে ঠিক আছে কারণ এখন যেহেতু আমরা পরবর্তী হিসাব করবো পরবর্তী হিসাব করার জন্য তো আমাদেরকে এই মৌলগুলোর ভর বা যৌগগুলোর ভর ইয়াতে গ্রামে নিয়ে হিসাব করতে হয় ঠিক না তাহলে না অনুজন এখন আমি আসতেছি এই জায়গাটা তোকে বুঝতে হবে একটু ঠিক আছে তবে 40 × 10⁻³ লাগাই দিলে এটা গ্রামে চলে আসে এটা তো জানা কথা কারণ 40কে 1000 দিয়ে ভাগ করলে এটা গত ক্লাসে দেখাইছি কি হয় গ্রাম চলে আসে ঠিক আছে একটু 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 বুঝছিস না তার মানে আমরা এটা কি বের করতে পারছি আমরা বের করতে পারছি যে 200 মিলিগ্রাম ও যে একবার বাতাসে যে বাতাসটা গ্রহণ করে ওই একবার বাতাসে সে অ্যাকচুয়ালি এত গ্রাম অক্সিজেন গ্রহণ করতেছে তাই না প্রশ্নটা এখানে শেষ হয়ে যেত আনসার এখানে শেষ কিন্তু আমাকে ওরা বলছে কি একবার নিঃশ্বাসে কতগুলা অক্সিজেন অনুগ্রহণ করে মানে কণার সংখ্যা নির্ণয় করতে বলছে ঠিক না আমরা কি জানি আমরা কি জানি না যে n is equal w by m একটা আছে বা ছোট হাতের m by m একটা লিখলে হইলো w by m একটা আছে আর একটা আছে x ডিভাইড বাই n এ আছে না তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না যে w of oxygen ডিভাইড বাই m of oxygen is equal কারণ আমাদের ক্লু দেওয়া আছে এগুলো নিয়ে বাকিগুলো নিয়ে ক্লু দেওয়া নেই আমাদেরকে x বের করতে বলছে হ্যাঁ আমি কি বলছিলাম অণু বললে অটোমেটিক x এর মানটা অণু সংখ্যায় বের হবে ঠিক আছে ওটা na 6.020 10⁻23 মনে পড়ছে এখন আচ্ছা এখন w অফ অক্সিজেনের পরিমাণও পেয়ে গেছি 40 ইন্টু 10⁻³ ডিভাইড বাই এখন ইয়া কত আর অক্সিজেনের আণবিক ভর কত 32 ইজ ইকুয়াল x ডিভাইড বাই 6.02 ইন্টু 10⁻23 তাহলে কত হয় তাহলে আনসার অটো চলে আসছে x এর মান আসে x এর মান আসবে যে হচ্ছে যে 7.57 সরি 7.5275 ইন্টু 10⁻20 এতটা অণু আছে ঠিক আছে এতটা অণু এখন প্রশ্ন চাইলে আরেকটু ঘুরাই দিতে পারতো প্রশ্নটা আমি যদি আরেকটু ঘুরাই দিই যদি বলি লোকটি কতগুলো পরমাণু গ্রহণ করে অণু না কতগুলো পরমাণু গ্রহণ করে ঠিক আছে প্রশ্নটা একটু বাড়াই দিই আচ্ছা আচ্ছা লাইক ওকে এখন প্রশ্নটা আরেকটু বাড়াই দিই লোকটি লোকটি কতগুলো পরমাণু গ্রহণ করে এবার অণু বলা নেই ঠিক আছে কতগুলো পরমাণু গ্রহণ করে লোকটি কতগুলো পরমাণু গ্রহণ করে প্রথম কথা এটা সলিউশন হচ্ছে যে অক্সিজেন এই যে অক্সিজেন হচ্ছে যে অণু কি অণু হচ্ছে যে O2 তাই না আর পরমাণু হচ্ছে O না পরমাণু হচ্ছে O তার মানে আমরা বলতে পারি না যে এই জিনিসটা বলতে পারি কিনা দেখতো O প্লাস O ইজ ইকুয়াল O2 তার মানে কি বোঝাচ্ছে দুইটা পরমাণু মিলে একটা অণু হচ্ছে তাই তো দুইটা পরমাণু মিলে হ্যাঁ 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 এভাবেই ঠিক আছে তারপর এখান থেকে আমরা অনুসংখ্যা পাইছি কত অনুসংখ্যা আমরা পাইছি যে x is equal 7.5275 into 10 সরি 20টা সংখ্যা পাইছি ঠিক আছে তাহলে এখন একটা জিনিস খেয়াল কর পরমাণু সংখ্যা কি হবে পরমাণু সংখ্যা সুতরাং পরমাণু সংখ্যা 2 দিয়ে ভাগ করবি না গুণ করবি দেখি একটু আইডিয়া করতে দেখি পারস কিনা আমি বলি একটা অণুতে দুইটা পরমাণু আছে অক্সিজেন তাই না
তাহলে এতটা অণুতে কত হবে, 2 দিয়ে গুণ হবে এতর সাথে, 5275 ইন্টু 10⁻23। তাহলে আনসার হবে কত, এটাই আনসার। ঠিক আছে, আনসারটা তুই লিখিস, এখানে ক্যালকুলেটর মারে দিলে হয়ে যাচ্ছে। জিনিসটা বুঝাইতে পারছি কিনা এটা বল। ঠিক আছে, যে এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, আমি তো জানি পরীক্ষায় কি কি আসবে, আমি সবই জানি। ঠিক আছে, সেই জন্য আগে থেকে তোদেরকে ওই 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 ম্যাথগুলো করাচ্ছি যেগুলো পরীক্ষায় আসবে। ঠিক আছে, এর বাইরে ম্যাথ আসার কথা না, এর বাইরে কোনো ম্যাথই আসার কথা না। সিস্টেম হয়তো মান চেঞ্জ করে দেবে এরকম আর কি। অ্যামোনিয়া, এটা একটা অ্যামোনিয়া না, ধর অ্যামোনিয়ার কণার সংখ্যা বা অ্যামোনিয়ার কণার সংখ্যা, অ্যামোনিয়া অণু না একটা, আমরা কণা বলতেছি আর কি, অ্যামোনিয়ার কণার সংখ্যা ধর কথার কথা এক্স। ঠিক আছে, এখন তাহলে নাইট্রোজেন, অ্যামোনিয়াতে নাইট্রোজেন সংখ্যা কত হবে দেখি বলতো। হ্যাঁ, তাহলে নাইট্রোজেন সংখ্যাও হবে এক্স। কেন এক্স? কারণ অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন থাকে একটা, তার মানে অ্যামোনিয়ার যা সংখ্যা সেটাই তার কণার সংখ্যা। ঠিক আছে, কিন্তু তোকে যদি বলে অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন সংখ্যা কত, হ্যাঁ, তাহলে কত, 3x। বেসিকটা ক্লিয়ার করে দিচ্ছি জাস্ট। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন তোর তোর কাছে প্রশ্ন ছুড়ে মারি, তোর মুখের উপর একটা প্রশ্ন ছুড়ে মারি, দেখি পারোস কিনা। ঠিক আছে, দেখি উগান্ডাবাসী বল, পানির পানির কণার সংখ্যা, পানির কণার সংখ্যা হচ্ছে যে ওয়াই। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন সংখ্যা কত, আর হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 2y। ভেরি গুড, হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 2y, আর অক্সিজেন সংখ্যা কত, অক্সিজেন সংখ্যা হচ্ছে y। ভেরি গুড। তোর আনসার দেখার স্টাইল দেখে আজকে আমার একটা মিমের কথা মনে পড়তেছে। একটা মিম আছে না যে তুই তাহলে হিজড়া না, এরকম একটা জিনিস আছে না। তাহলে তোর 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 আনসার দেওয়ার স্টাইল দেখে মনে হচ্ছে তুই তাহলে ভণ্ড না, পড়ালেখা করস। খুশি হইলাম, বুঝছো। আচ্ছা, না এটা তো ভালো কথা বলছি। ম্যাথ, তাহলে আরেক এখন ম্যাথ করি কেমন, কারণ এই চ্যাপ্টার আছেই ম্যাথ, ম্যাথ করবো না তো কি করবো, আছেই ম্যাথ। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রায় ও 98.7 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, চাপে চাপে 0.002 মিটার কিউব হাইড্রোজেন গ্যাসে কতটি অণু আছে নির্ণয় করো। হাইড্রোজেন গ্যাসে গ্যাসে কতটি অণু আছে নির্ণয় করো, কতটি অণু আছে নির্ণয় করো। ওকে, তাহলে এটার আনসার কি হবে, এটার আনসার হচ্ছে, সলিউশন করি আমরা তাহলে, একদম ইজি ব্যাপার। প্রথম কথা, আমাদের কেমিস্ট্রি অঙ্ক সব কি কি দিয়ে করতে হয়, সবসময় আগে প্রথম মানগুলা লিখে ফেলতে হয়, আমাদের ক্লু কি কি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা লিখি, আমাদের ক্লু দেওয়া আছে টি সমান হচ্ছে কত, 27 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এটাকে কত নিতে হবে, অবশ্যই 273 দিয়ে যোগ করে ক্যালভিন নিতে হবে, তাহলে 273 যোগ করলে কত হয়, 300 ক্যালভিন, তাই তো। তারপর প্রেসার দেওয়া আছে, প্রেসার কিন্তু এসআই এককে দেওয়া আছে, নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আর এর মান অবশ্যই কিসে বসবে, 8.31। ঠিক আছে, 98.7
ইন্টু 10⁻³ প্যাসকেল দেওয়া আছে, নিউটন পার মিটার স্কয়ার যা কথা প্যাসকেলও তার কথা, ঠিক আছে। আর বি দেওয়া আছে 0.002 মিটার কিউব, ঠিক আছে। আর এর মান আমরা তার মানে কোনটা বসাবো, 8.31 বসাবো, ঠিক আছে। 8.31 আমাদেরকে বলছে কতটি অণু আছে, আমরা কি জানি না যে পিবি সমান এনআরটি, তাহলে এখান থেকে এন সমান আমরা কি বলতে পারি না যে পিবি বাই আরটি। আমাদেরকে বলছে কতটা অণু আছে সেটা বের করতে, আমাদেরকে এন এর মান বের করতে বলে না, এন তো মূল সংখ্যা। এটাকে আমরা অণু আছে বলতে কি কণার সূত্রে কনভার্ট করে বলতে পারি না, এক্স ডিভাইড এন ইজ ইকুয়াল পিভি বাই আরটি। তাহলে এখানে মানগুলো বসাই দিলে, আমি আর বসাচ্ছি না, ঠিক আছে, আমি আর বসাচ্ছি না। তাহলে এক্স এর মান কত আসবে, এক্স এর মান আসবে 4.766 ইন্টু 10⁻23t, ঠিক আছে। 4.76 ইন্টু 10⁻23t, জিনিসটা বুঝাইতে পারছি আমি। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তারপর আমরা আরো ম্যাথ করি। ম্যাথ, পেন্সিল দিয়ে 500 বার, পেন্সিল দিয়ে 500 বার 500 বার ইঞ্জিনিয়ারিং লিখতে, ঠিক আছে। এই অঙ্কটা গত ক্লাসে করাইছিলাম, ইঞ্জিনিয়ারিং লিখতে এবার জাস্ট প্রশ্নের একটু ভিন্ন প্যাটার্ন আসছে আর কি, বাট সিস্টেম সেম। ইঞ্জিনিয়ারিং লিখতে 55.6 মিলিগ্রাম গ্রাফাইট ব্যবহৃত হয়। গ্রাফাইট গ্রাফাইট কি হয়, ব্যবহৃত হয়। গ্রাফাইট ব্যবহৃত হয়। একবার ইঞ্জিনিয়ারিং লিখতে কতটি কার্বন পরমাণু ব্যবহৃত হবে, একবার ইঞ্জিন ওকে, একবার ইঞ্জিনিয়ারিং লিখতে কতটি কার্বন পরমাণু ব্যবহৃত হবে। কতটি, হ্যাঁ নাহলে লেখা তো এইভাবে লিখতে পারার কথা না, তুই বুঝিস নাই কার্বন পরমাণু, সেখানে তো লেখা মোটামুটি বোঝা যায় মতন করে লিখতে পারতেছি। আর আমার লেখা এমন সুন্দর না। হ্যাঁ এখন পেন দিয়ে পড়াচ্ছি, পেন দিয়ে লিখতেছি, অটোমেটিক স্ক্রিনে উঠতেছে। আর আমি কম্পিউটার সাথে কানেক্ট করে দিছি জিনিসটা, কারণ কম্পিউটার বড় স্ক্রিন তো, বড় স্ক্রিনে পড়াইতে ভালো লাগে। আমি মিথ্যা কথা বলবো না যে আমি এটা দিয়ে লিখতেছি বলে আমার লেখা বৃষ্টি হচ্ছে, আমার লেখা এরকমই, সরি, ঠিক আছে। ওকে, তার মানে এখানে প্রথম 10টা খাওয়াইছি ইঞ্জিনিয়ারিং এ, এখানে ইঞ্জিনিয়ারিং এর কোনো কাজ নেই, ঠিক আছে। জাস্ট ওকে বসে ইঞ্জিনিয়ারিং লিখতে একবারে এত খরচ হয়েছে, একবার লিখতে কত খরচ হবে, জিনিসটা এরকম না। ইঞ্জিনিয়ারিং লিখতেছিস নাকি তাজমহল লিখতেছিস, এটা তোর ব্যাপার, এটা বুঝতে পারছি। আর গত ক্লাসে আমরা কি বলছিলাম, গ্রাফাইট মানে কি, কার্বন না, হ্যাঁ কার্বন একটা রূপের মানে কার্বনই, ঠিক না। তাহলে আমরা বলতে পারি যে 500 বার ইঞ্জিনিয়ারিং এ যখন 500 বার লিখছি, 500 বার লিখছে, তখন কার্বন খরচ হয়েছে কত, কার্বন খরচ হয়েছে 55.6 মিলিগ্রাম, তাই না। আর যখন একবার লিখছে একবার লিখছে তখন কার্বন খরচ হয়েছে কত, তখন কার্বন খরচ হয়েছে 55.6 ডিভাইড বাই 500 না, 500 মিলিগ্রাম। তাহলে আনসার আসে কত, আনসার আসে 0.1112 মিলিগ্রাম। হ্যাঁ, এখন আমাদেরকে কি বলছে, কতটি কার্বন পরমাণু ইউজ হবে, মানে এক্স এর মান বের করতে বলছে, মানে কণার মান মানে কি, অণু পরমাণু আয়নের মান বের করতে বলা মানে কি এক্স এর মান বের করা, তাই না। আর এক্স এর মান যখন বের করবো আমাদেরকে অবশ্যই এটাকে গ্রামে কনভার্ট করে নিয়ে যেতে হবে আগে। হ্যাঁ, তো গ্রামে কেমন কনভার্ট করবো আমরা, যখন মিলিগ্রামের সাথে আগে 112 এটার সাথে 10⁻³ গুণ করে দিই, তাহলে হচ্ছে গ্রামে চলে আসে, ঠিক আছে, গ্রামে চলে আসে। তাহলে আমরা আবার কি জানি, আমরা জানি যে এক্স ইজ ইকুয়াল
ইয়া ছোট হাতের এম বাই বড় হাতের এম। হুম, এক্স ইজ ইকুয়াল বলতেছি এন, এন সরি এন ইজ ইকুয়াল, হ্যাঁ এন ইজ ইকুয়াল, তারপর আবার এন কে আবার এটা লিখতে পারি না এক্স ডিভাইড বাই এন এ ইজ ইকুয়াল এম বাই এম। এখান থেকে এক্স এর মান বের করতে হবে আর কি। মান মান তো সবার দেওয়াই আছে, এক্স এর মান কত আসবে, এক্স এর মান আসবে, আমি এক্স মানটা লিখে দিচ্ছি ডাইরেক্ট সরাসরি, ঠিক আছে 5.58 ইন্টু 10⁻18T পরমাণু। পরমাণু বললে অটোমেটিক আনসার কর্নার মানটা পরমাণু দিয়ে আসবে, ঠিক আছে। তুই তো দেখতেছিস এখানে C1 C2 C3 C4 কিছু আছে, আছে শুধু কার্বন, কার্বন মানে কি একটা পরমাণু, এটা তো অণু না। তাহলে জিনিসটা ক্লিয়ার? ওকে, রেস্ট নিবি যে, তাহলে আমরা আরেকটা ম্যাথ করি এখন। আজকে বেশি পড়াবো না, কারণ আমার কালকে আবার পরীক্ষা আছে তো। হ্যাঁ ভিডিও অন করছে আবার। একটি পেন্সিল দিয়ে, একটি পেন্সিল দিয়ে বুয়েট, বুয়েট লিখতে 0.5, এখন তুই আবার ভাবতে পারো যে আমি আবার সেম প্রশ্ন দিছি, সেম প্রশ্ন না, একটু ঘুরাই দিব, ঠিক আছে। একটি পেন্সিল দিয়ে বুয়েট লিখতে 0.55 মিলিগ্রাম গ্রাফাইট প্রয়োজন, গ্রাফাইট প্রয়োজন, গ্রাফাইট প্রয়োজন। তাহলে আমাকে ক নাম্বার প্রশ্ন করছে যে ওই লেখার জন্য, ওই লেখার মধ্যে কার্বন পরমাণু সংখ্যা বের করো। ক নাম্বারটা তুই বের করবি, হোমওয়ার্ক মানে আগের প্রশ্নটাই, ঠিক আছে। ওই লেখার মধ্যে, ওই লেখার মধ্যে কার্বন পরমাণু সংখ্যা বের করো, কার্বন পরমাণু সংখ্যা বের করো, সংখ্যা বের করো, ঠিক আছে। এটা তুই বের করবি হোমওয়ার্ক। আর এটার আনসার কত আসছে এটা বলে দিচ্ছি, কারণ এটার আনসার দিয়ে আমরা পরবর্তী ধাপের ম্যাথটা করবো, খতে করবো, ঠিক আছে। আনসার আসছে যে 2.76 ইন্টু 10⁻19T পরমাণু বের হয়ে গেছে, কিন্তু পরমাণু সংখ্যা, ঠিক আছে, মূল সংখ্যা নেই কিন্তু, একদম পরমাণু সংখ্যা বেরিয়েছে মানে এক্স। এখন খতে বলছে অক্সিজেন দহন করলে, অক্সিজেন দহন করলে, অক্সিজেন দহন করলে এসটিপিতে, এসটিপিতে উক্ত কার্বন পরমাণু সহ, এসটিপিতে উক্ত কার্বন পরমাণু সহ, এসটিপিতে উক্ত কার্বন পরমাণু সহ, সরি সহ বলতেছি, উক্ত কার্বন পরমাণু সমূহ, উক্ত কার্বন পরমাণু সমূহ বলতে কোনটা, এই যে এতটা, এতটা কার্বন পরমাণু কথা, কারণ এটা তো কত বের করে বলছে তাই না। সমূহ দ্বারা, সমূহ দ্বারা উৎপন্ন গ্যাসের আয়তন লিটারে বের করো, উৎপন্ন গ্যাসের আয়তন কিসে বের করো, লিটারে বের করো, লিটারে বের করো। তো ব্যাপারটা হচ্ছে যে আমি খ নাম্বারটা থেকে শুরু করতেছি সলিউশন। খ কি বলছে, বলছে অক্সিজেন দহন করলে, তার মানে কার্বনের সাথে অক্সিজেন দহন করাইতে বলতেছে, তাই তো, পুরাইতে বলতেছে আর কি। হ্যাঁ, শুরুতে পুরাই ফেলি, কার্বন প্লাস অক্সিজেন, তাই না। দহন করলে কি বলছে, এসটিপিতে, ঘটনাটা করতেছে কোথায়, এসটিপিতে, আচ্ছা এসটিপিতে ঘটলো। হ্যাঁ, উক্ত কার্বন পরমাণু সমূহ দ্বারা, হ্যাঁ হ্যাঁ বল, বুঝিনি, সোজা কার্বন প্লাস অক্সিজেন, ঠিক আছে। না, এখন তুই বড় হইছস, এখন ছোট বাচ্চাদের মতন টিচারদেরকে বুঝিয়ে দেওয়া লাগবে না যে কি করতে যাচ্ছস, ঠিক আছে। এখন যত শর্টকাটে অঙ্ক করতে পারবি তত ভালো, ঠিক আছে। কিন্তু শর্টকাট বলতে আবার ওই শর্টকাট না যে তুই কিছুই লিখলি না, জাস্ট উত্তরটা লিখে দিলি, ডট ডট দিয়ে উত্তর লিখে দিলি, টিচার তো আরে রাজার ছেলে। হ্যাঁ, তাহলে এখন এসটিপি তে তাহলে কার্বন প্লাস অক্সিজেন, তাহলে কি হবে, তাহলে কার্বন প্লাস অক্সিজেনের সাথে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় না। তো বলতেছে কি ওই কার্বন পরমাণু সমূহ মানে এই যে এই কার্বন পরমাণুগুলোকে দহন করছি অক্সিজেনের সাথে, পরিমাণটা বলে দিছে ঠিক কি পরিমাণ কার্বন অক্সিজেনের সাথে দহন করাইছি,
বলছে উৎপন্ন গ্যাসের আয়তন, এই যে গ্যাস কোনটা উৎপন্ন হয়েছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে না, এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তনটা লিটারে বের করতে বলছে, মানে কত লিটারে গ্যাস উৎপন্ন হয়েছে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, তাহলে আমরা স্টোকিওমেট্রিতে ইজিলি বলতে পারি, ইজিলি। আচ্ছা, স্টোকিওমেট্রি ইউজ করার আগে আমরা আগে ইয়াটা বের করে ফেলি বুদ্ধি করে। আমরা আগে এন অফ কার্বনটা বের করে ফেলবে, ঠিক আছে, মানে কার্বন মোল সংখ্যা। আমরা কি জানি এক্স ডিভাইড বাই এন এর না, এক্স এর মান কি আমরা জানি না, 2.76 into 10 to the power 19 divided by 6.02 into 02 into 10 to the power 23। জিনিসটা বুঝছিস কিনা বলতো? তাহলে এটার ইয়া কি আসে দেখতো, এটার ইয়া আসে যে 4.58 ইন্টু 10 ইনভার্স 5 মোল, মোল বেড়ে গেছে না। এখন আমরা স্টোকিওমেট্রি ইউজ করি, কারণ স্টোকিওমেট্রি তো মোল হিসাব করে, ঠিক না? স্টোইকিও স্টোইকিওমেট্রি যে ইউজ করতেছস, এই জিনিসটা বলে দেওয়া লাগবে, ঠিক আছে, কারণ এটা তো চোরা পদ্ধতি। হ্যাঁ, জাস্ট বইতে এটার নাম উচ্চারণ করছে দেখে তোকে বলে দিতে হবে স্টোকিওমেট্রি রুল অনুসারে, ঠিক আছে। দেখ তো স্টোকিওমেট্রি রুল অনুসারে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি না এন অফ কার্বন ডাইঅক্সাইড ইজ ইকুয়াল এন অফ কার্বন, কারণ এখানে আগে কোন এর আগে মোল সংখ্যা এক, এর আগে মোল সংখ্যা এক, তাহলে কোনো প্যাচ নাই, কোনো প্যাচ আছে, কোনো প্যাচ নাই। তাহলে আমরা বলতে পারি এন অফ কি কার্বন ডাইঅক্সাইড ইজ ইকুয়াল এন অফ কার্বন। তার মানে কি, ওই যেটা এখন আনসার পাইছি সেটা, এখন আনসার কি পাইছি, এখন আনসার পাইছি যে 4.58 ইন্টু 10 ইনভার্স 5 মোল, ঠিক না? তাহলে এটা হচ্ছে আমরা আনসার পাইছি। তাহলে কার্বন ডাইঅক্সাইড মোল সংখ্যা বেড়ে গেছে। এখন আমাদেরকে বলছে কত লিটারে কার্বন ডাইঅক্সাইড পাওয়া গেছে, আমাদেরকে তো মোল বের করতে বলা নেই, ঠিক না? কিন্তু আমরা কি জানতাম এন সমান, দেখতো এটা লেখা যায় কিনা, এন ইজ ইকুয়াল বিএসটিপি ডিভাইড বাই 22.4 লেখা যায়। তাহলে আবার এন এর মানও জানি না আমরা, এন ও কার্বন ডাইঅক্সাইডের মান, তো এখান থেকে আমরা বিএসটিপি তে কার্বন ডাইঅক্সাইডের মানটা বেড়ে যাচ্ছে না, বলতো? কার্বন ডাইঅক্সাইড ইজ ইকুয়াল এন অফ কার্বন ডাইঅক্সাইড ইন্টু 22.4। তাহলে এটার আনসার আসবে 1.0266 লিটার, 1.0266 লিটার। জিনিসটা বুঝিয়ে পারছি কিনা বলতো? তাহলে আজকে এতটুক থাক, ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে নতুন টপিক ধরবো আমি। হুম, এখন যদি নতুন টপিকটা ধরি তুই ইয়া করতে পারবি না, মানে মাঝ পথে আটকে যেতে হবে, বুঝলি? সেই জন্য নতুন টপিক একদম নতুন ফ্রেশ ভাবে স্টার্ট করবো, ঠিক আছে? তাহলে আচ্ছা, ইউনিভার্সিটি করতে আসবে পাগল নাকি? ক্যালকুলেটর তো আবারও টিপতে পারতোস না রে, এতদিন ক্যালকুলেটর টিপে শিখোস তাই। আমি একবার টিপে দেখতেছি, দাঁড়া। 5.4 ইন্টু 4.58 ইন্টু 10 ইনভার্স 5। দাঁড়া, হ্যাঁ আমারও 10 ইনভার্স 3 আসছে, ঠিক আছে। তাহলে হয়তো ইয়াতে ভুল আছে, নোট খাতায় ভুল ভুল তুলছিলাম কোনো কারণে, ঠিক আছে। তাহলে 10 ইনভার্স 3 হবে, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে আনসার। তাহলে আজকে ছুটি। ওকে।